নমস্কার, শুরুতেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। কৃত্তিবেশী রামায়ণে আছে, লইয়া পুষ্পক রথ রাজহংস উড়ে, চক্ষের নিমেষে রথ যোজনেকে পড়ে। রামায়ণের সেই পুষ্পক রথ চোখের নিমেষে যোজন যোজন পথ পাড়ি দিত। আর আমাদের রাফায়েল যুদ্ধবিমান দেশে আসার আগে থেকেই বিতর্কের রাজনীতিকে প্রতিদিন যোজন যোজন এগিয়ে নিয়ে চলেছে। আজ রাফায়েল নিয়ে সংসদ তোলপাড়। কিন্ডারগার্টেন স্কুলের মতো কাগজের এরোপ্লেন ছোঁড়া থেকে জেমস বন্ডের সংলাপ, হই হল্লা থেকে একেবারে ব্যক্তিগত আক্রমণ, কিছুই বাদ গেল না। রাহুল গান্ধী সংসদে অডিও টেপ চালানোর অনুমতি চাইলে তাকে নিরস্ত করেন স্পিকার। পাল্টা বোফোর্স, অগুস্তা, ন্যাশনাল হেরাল্ডের প্রসঙ্গ টেনে গান্ধী পরিবারকে সরাসরি আক্রমণ করলেন অরুণ জেটলি। আজ রাফায়েল নিয়ে সরব হলো তৃণমূল। নরেন্দ্র মোদীকে মেঘের আড়ালে থাকা মেঘনাথের সঙ্গে তুলনা করলেন সৌগত রায়। আমরা আসবো এই বিতর্কে, তবে সবার আগে শুরুতেই আপনাদের দেখাবো গতকাল নরেন্দ্র মোদীর মন্তব্য। তিনি বলেছেন, বাংলায় গণতান্ত্রিক পরিবেশ নেই। আর এই মন্তব্যের পরেই তোলপাড় বঙ্গ রাজনীতি। আসুন এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাই সেই বিতর্ক। দেখুন, पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी को अपने लोकतांत्रिक अधिकारों को भी प्रकट करने से रोक दिया जाए। একদিকে পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত ব্যাপক হিংসা হানাহানি, অন্যদিকে প্রশাসনের সঙ্গে টানাপোড়েনের পর রাজ্যে বিজেপির রথযাত্রা এখনো আইনি জটে আটকে। এই প্রেক্ষাপটে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। चुनाव में हमारे लोगों को जिस प्रकार से मारा गया है, ये लोकतंत्र के लिए शोभा नहीं देता है। हम राज्य सरकारों से भी आग्रह कर रहे हैं, राज्य सरकार अपनी जिस प्रकार से ये चीज़ें कर रही है, लेकिन कभी न कभी ये चीज़ें उजागर होकर के रहेगी। आज भले कुछ लोगों को रक्षा मिलती हो। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। গণতন্ত্র নেই বলে সুপ্রিম কোর্ট পর্যন্ত তো এসেছিল প্রধানমন্ত্রীর দল, তো সুপ্রিম কোর্টে তো জিততে পারলো না পঞ্চায়েত নির্বাচনে। চিৎকার করা, টেলিভিশনে বাইট দেয়া, সার্কাস করা, নাটক করা একটা অন্য জিনিস, আর বাস্তবটা অন্য জিনিস। এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে কার্যত সমর্থন করেছেন রাজ্যপাল। पीएम ने जो कह दिया तो उनके पास जानकारी होगी, इसलिए उन्होंने कहा है। রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে সুর ছড়িয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রী কি বলছেন সেটা রাজ্যপাল যদি তার আসনে বসে এই কথাগুলো বলেন, তাহলে তিনি তার সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারকে লঙ্ঘন করছেন, এবং এটা মোটেই তার ঠিক কাজ নয়। আসল কথা, তিনি তো চলে যাবেন, আরেকটা টার্ম যদি পাওয়া যায়, তার জন্য এরকম উৎসাহব্যঞ্জক কথা মোদিজি সম্পর্কে তিনি বলছেন। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে হাতিয়ার করে তৃণমূলের ওপর চাপ বাড়াতে শুরু করেছে বিজেপি। সোমবারই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এই নিয়ে অভিযোগ জানায় রাজ্য বিজেপির প্রতিনিধি দল। পরদিন সেই প্রসঙ্গে সমালোচনা শোনা গেল নরেন্দ্র মোদীর মুখে। ये बहुत बड़ा दुर्भाग्य है कि लोकतंत्र में विरोधियों की आवाज़ दबाने के लिए से कोई भी कृत्य कहीं पर भी होता है। देश के प्रधानमंत्री के तौर पर, भारतीय जनता पार्टी के कार्यकर्ता के तौर पर मैं इसकी घोर निंदा करता हूँ। ये इस प्रकार से राजनीति, हिंसा की राजनीति, भारत के लोकतंत्र के उज्जवल भविष्य के लिए सभी राजनीतिक दलों को सोचना पड़ेगा। ये रास्ता सही नहीं। তৃণমূল অবশ্য মোদীর অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে। চোরের মায়ের বড় গলা, যে নিজে গণতন্ত্র ধ্বংস করেছে। অনেক মানুষ এনকাউন্টারে মারা গেছেন, কোথাও খাবার নামে, কোথাও মাংসর নামে, কোথাও এতে পিটিয়ে মারা হচ্ছে, চাষিরা কাঁদছে। তিনি এখন গণতন্ত্রের কথা বলছেন, মরণকালে হরিনাম হয়তো করছেন, সুবিধা হবে না। এই ইস্যুতে মোদী মমতাকে একযোগে আক্রমণ করেছে কংগ্রেস সিপিএম। পঞ্চায়েতের ভোটে 34% আনকন্টেস্টেড, কাটছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার পঞ্চায়েত ভোটে 96% আনকন্টেস্টেড, কাটছে বিজেপি। উনি বিজেপির মাথায়, বিপ্লব দেবের মাথায় হাত রেখে গণতন্ত্র কথাটা বলতে পারেন না। বিজেপি তৃণমূল একই বৃন্তের দুটি ফুল। মোদি তার নিজের রাষ্ট্র সামলাতে পারছেন না, তো যিনি রাষ্ট্র সামলাতে পারছেন না, তিনি রাজ্য নিয়ে বলার অধিকার আছে কিনা সেটা বলার আগে মোদিকে একবার ভেবে নেওয়া দরকার। সব মিলিয়ে নতুন বছর পড়তে না পড়তেই নতুন মাত্রায় তৃণমূল বিজেপি চর্চা। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ।
রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ আছে কি নেই সেই নিয়ে বিতর্ক তুঙ্গে, আর এই বিতর্কে রাজ্যে এই জানুয়ারির শীতেও স্টুডিওর উত্তাপ বেশ কিছুটা বাড়াবে সেটা বলার অপেক্ষা রাখে না। চেস ক্লকের নজরদারিতে আজকের এই আলোচনা শুরু করবো। আমি শুরুতেই ডেকে নেব তৃণমূলের প্রদীপ মজুমদার এবং বিজেপির প্রণয় রায়কে। আমি প্রদীপ বাবুকে দিয়েই শুরু করব। গত 24 ঘন্টায় দুটো বড় ডেভেলপমেন্ট হয়েছে। এক হচ্ছে এই 4.5 বছরে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনআইয়ের মতো কোনো সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে বসেছেন এবং সেই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর মুখে বাংলার সন্ত্রাসের প্রসঙ্গ, অর্থাৎ নতুন বছর পড়ে গেছে কিন্তু গত বছরের পঞ্চায়েত নির্বাচনের ভূত এখনও আপনাদের তাড়া করে বেড়াচ্ছে। আমি জানি না তার প্রতিক্রিয়া কিনা। আজকে সংসদে প্রথমবার একেবারে রাফায়েল ইস্যুতে সরব হলো তৃণমূল কংগ্রেস এবং রাহুল গান্ধী প্রত্যেকটা প্রশ্নকে সৌগত রায় শুধু যে সমর্থন করলেন তা নয়, কংগ্রেসের যে দাবি সেটা যৌথ সংসদীয় কমিটির তদন্তে সেটাকে একেবারে জোর গলায় সমর্থন করলেন। প্রদীপবাবু, আপনার সময় শুরু এখন। এই প্রসঙ্গে আজকের কথা যখন আপনি উত্থাপন করলেন, আমি লোকসভায় আলোচনার সময় আমার কানে এসেছে, খুব জোরালো বক্তব্য রেখেছেন অরুণ জেটলি মহাশয়। তিনি সর্বপ্রথম এবং বেশি জোর দিয়ে যে তত্ত্ব উনি রেখেছেন সেটা হচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয় থেকে বলে দেওয়া হয়েছে যে এ নিয়ে তাদের করার কিছু নেই। সেটা অবশ্য উনি উজ্জ্বল রেখেছেন, সেটা রাহুলবাবু পরে বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। তো উচ্চতম ন্যায়ালয়ের ওপর যদি এত আস্থা থাকে তাহলে এক্ষেত্রেও যদি পঞ্চায়েতের নির্বাচনের পরিসংখ্যান এবং তার প্রাক ব্যবস্থার সম্বন্ধে এতটাই উনি উদ্বিগ্ন এখনও, যা বললেন যে সেই ভূত এখনও তাড়া করে বেড়াচ্ছে ত্রিপুরা উত্তর পরিস্থিতিতেও, সেখানে তো আমি বলবো সর্বোচ্চ ন্যায়ালয় তো বিধান দিয়ে দিয়েছেন, তারপরেও তো এই ভূত পেছনে তাড়া করার কোনো যুক্তি নেই। এক। দুই হচ্ছে যে যদি আমরা 34% মনে হয় গণতন্ত্র বিপন্ন, এটাও তো ঘটনা যে বিজেপির অনেক জায়গায় ক্যান্ডিডেট জিতেছেন, তো এত বিপন্ন 96% কি বলবেন সেখানে 96% কি বলবেন? আমারও এটা প্রশ্ন যে সেখানে বিজেপির দিকে আমরা চোখ ফিরিয়ে নিয়ে অন্য তত্ত্ব দিয়ে আমরা হিসেব করব, এর কোনো তো যুক্তি নেই। অতএব যদি পঞ্চায়েত নির্বাচনই ওনার কাছে সব থেকে বড় আশঙ্কার কারণ হয়ে থাকে, তাহলে সেই আশঙ্কা তো সারা দেশবাসীরই থাকা উচিত, যেখানে প্রায় সর্বক্ষেত্রেই আনকন্টেস্টেড হয়ে গেল। 96% আর 100%, হ্যাঁ সংখ্যাগত কিছু পার্থক্য আছে। সোজা কথা আপনি বলছেন আপনি আচরি ধর্ম পরে রে শিখাও। ঠিক ঠিক, এক্স্যাক্টলি তাই। এবং আমার কথা হচ্ছে যে সর্বক্ষেত্রে খালি নির্বাচনের আগেই আর নির্বাচনের পরেই তো গণতান্ত্রিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ হবে এরকম কথা নয়। সব ক্ষেত্রেই গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে হবে। আপনার সময় শেষ, আমি প্রণয় বাবুর কাছে আসবো। প্রণয় বাবু, দুটো প্রশ্ন। এক হচ্ছে তৃণমূলের সন্ত্রাস নিয়ে একবার নয় বারবার বলছেন, শুধু এ রাজ্যে নয় গোটা দেশে বলছেন, এবং শুধু আপনারা নন, রাজ্য অংশ নয়, একেবারে খোদ প্রধানমন্ত্রী বলছেন। কিন্তু সন্ত্রাস যতটা নিন্দনীয়, ভাষা সন্ত্রাস কি ততটা নিন্দনীয় নয়? আমি বলছি হিংসা অগণতান্ত্রিক, কিন্তু হিংসার প্ররোচনা যদি হয় সেটাও কি অগণতান্ত্রিক নয়? এবং সবথেকে বড় প্রশ্ন যেটা বামপন্থী একজন বললেন প্রথম প্যাকেজে এবং প্রদীপবাবুও বলছেন, সেটা হচ্ছে যে বামেরা হুবহু একই অভিযোগ করছেন যেখানে আপনারা ক্ষমতায় আছেন সেখানে। আজকে সীতারাম ইয়েচুরি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে সেখানে ত্রিপুরায় কি চূড়ান্ত বিজেপির সন্ত্রাসের শিকার হচ্ছেন বামেরা। আপনার সময় শুরু এখন। দেখুন, আমরা ছোটবেলা থেকে আমাদের শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছিলেন সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না। আর আমাদের প্রেরণা ছিল আমাদের শিক্ষকরা, আর শিক্ষকদের প্রেরণা নিশ্চয়ই শিক্ষামন্ত্রী হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তিনি গত কিছুদিন ধরে ভুরি ভুরি মিথ্যা কথা বলে যাচ্ছেন। গতকাল তিনি যে কথা বলেছেন আমাদের কথাই তো তিনি বলেছেন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে প্রায় 70 জনের বেশি মানুষ খুন হয়েছে। আমাদের ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার এরা তাদের হত্যা করা হয়েছে, তৃণমূলের কর্মীরা অ্যারেস্ট হয়েছে। এগুলো তো ফ্যাক্ট। সুপ্রিম কোর্টের রায় দিয়ে তো এগুলো ঘটেনি বলা যাবে না, সমস্ত মিডিয়া দেখিয়েছে। অথচ পার্থবাবু কি বলছেন? পার্থবাবু বলছেন যে 3টে রাজ্যে তারা হেরেছে, তার মানে সেখানে গণতন্ত্র বিপন্ন। আমরা তো বলছি সেই 3টে রাজ্যে 15 বছর আমরা রাজত্ব করেছি, তারপরেও সেখানে গণতন্ত্র আছে বলেই কোনো বিরোধী দল অভিযোগ করেনি যে সেখানে সন্ত্রাস হয়েছে, কেউ অভিযোগ করেনি যে বুথে ঢুকতে দেওয়া হয়নি।
সেখানে কোনো হত্যা হয়নি, তারপরেও সরকার পাল্টেছে। কিন্তু এর মধ্যেই ক্ষমতায় আসা আমি আসছি অভিযোগের ফাইল, এবার ত্রিপুরাতেই আসছি। প্রথম কথা হচ্ছে যে ত্রিপুরাতে যেটা হয়েছে বাই ইলেকশন হয়েছে, এবং সেখানে যেটা মনে রাখতে হবে যে শাসক পরিবর্তনের সাথে সাথে সিপিএম এর কিছু লোক যারা বিজেপিতে এসেছিল নৈতিকতার খাতিরে তারা রেজিগনেশন দিয়েছে, সেখানে বাই ইলেকশন করতে হয়েছে। এবং আজকে যারা বাবু কেরলে ঠিক যে অভিযোগ বামপন্থীদের বিরুদ্ধে আপনারা করছেন যে একেবারে সন্ত্রাস চালাচ্ছে, বামপন্থীরা এক অভিযোগ করছে ত্রিপুরায় আপনাদের বিরুদ্ধে। আপনাদের তো এত বড় নেটওয়ার্ক আছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস আপনারা দেখিয়েছেন, ত্রিপুরার নির্বাচনে এরকম সন্ত্রাস হয়েছে, কেউ ক্যান্ডিডেট হতে পারেনি, কেউ ভোট দিতে যেতে পারেনি, এরকম কোনো যদি বাইট থাকে আপনারা দেখান। আমাদের কাছে নেই এরকম, যদি আপনাদের কাছে থাকে আপনারা দেখান, আমরা মেনে নেব। আজকে এই আসামে নির্বাচন হলো, আসামের পঞ্চায়েত নির্বাচন হলো, এখানে বিজেপি শাসন করছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে, একজন বা দুজন জিতেছে। যে সমস্ত রাজ্যে আমাদের সরকার ছিল সব জায়গায় কারোর কোনো অভিযোগ নেই। অর্থাৎ যে কথা তৃণমূল কংগ্রেস বলছে সেটা আর যাই হোক ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনার সময় শেষ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি ডেকে নেব ওম প্রকাশ মিশ্র এবং অম্বুজ মোহান্তিকে। আর দর্শকদের দেখাবো একেবারে সরাসরি আজকের ঘটনা, রাফায়েল নিয়ে গোটা দিনে যা চলল তার প্রথম ইঙ্গিতটা পাওয়া গেছিল কিন্তু একটি অডিও টেপে কংগ্রেসের তরফ থেকে যা সামনে আনা হয়, এবং সেই অডিও টেপ সংসদে চালানোর অনুমতি চান রাহুল গান্ধী, যা স্পিকার শেষ পর্যন্ত তাকে নিরস্ত করেন। ঠিক কী রয়েছে সেই টেপে, যা সরাসরি বিজেপি থেকে এবং গোয়ার মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ মিথ্যে টেপ। কী রয়েছে টেপে দেখুন। রাফাল নিয়ে বিস্ফোরক অডিও টেপ প্রকাশ, বিজেপি মন্ত্রীর মুখে রাফাল প্রসঙ্গ, রাফাল ফাইল প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর বেডরুমে, চাঞ্চল্যকর অডিও টেপ প্রকাশ করে দাবি কংগ্রেসের, অস্বস্তিতে মোদী সরকার। রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই এবার বিস্ফোরক অডিও টেপ প্রকাশ করল কংগ্রেস। এবার তারা টেনে আনলেন মোদী সরকারের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিক্করকে। বুধবার একটি অডিও টেপ প্রকাশ করে কংগ্রেস দাবি করেছে এটি বিজেপি শাসিত গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানের সঙ্গে এক ব্যক্তির টেলিফোনিক কথোপকথন, আর যাতে উঠে এসেছে রাফাল প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি। Good evening, sir. Boss, good evening. I told Paul today there was a 3-hour cabinet meeting. Apart from that, Chief Minister makes one very interesting statement that I have all the information of Rafael in my bedroom. What are you saying? I'm telling you, no? My God. Which you should actually make a story on today, because you can cross-check with somebody who you're close to from within the cabinet. Okay. Because this is how, this is something which he said. That means he's holding them to ransom. He said it's in my bedroom here only. Each and every document of Rafael is with me. Now whether he wanted somebody to go and inform them in Delhi or what it is, I didn't know. I didn't understand. কংগ্রেস দীর্ঘদিন ধরে দাবি করছে ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্ত্বেও মোদী অমিত শাহ গোয়ার মুখ্যমন্ত্রীর পদ থেকে মনোহর পরিক্করকে সরাতে পারছেন না। তার কারণ রাফাল চুক্তি নিয়ে যাবতীয় গোপন তথ্যের কথা পরিক্কর জানেন, আর তাই ভগ্ন শরীর সত্ত্বেও তাকে পদে রাখতে হয়েছে। এদিন অডিও টেপ প্রকাশ করেও একই দাবি জানিয়েছে কংগ্রেস। पर्रिकर जी ने कैबिनेट मीटिंग में बोला कि मेरे पास राफेल की फाइल है, पूरा का पूरा इंफॉर्मेशन है और मुझे कोई डिस्टर्ब नहीं कर सकता है क्योंकि ये मेरे हाथ में है। सवाल यह है कि पर्रिकर जी के बेडरूम में क्या इंफॉर्मेशन है, क्या फाइलें हैं और इसका इंपैक्ट नरेंद्र मोदी जी पे क्या है। রাহুল গান্ধী এদিন বিস্ফোরক এই অডিও টেপের প্রসঙ্গ লোকসভায় তোলেন, বলেন তিনি অডিও টেপ চালিয়ে সবাইকে শোনাতে চান। Now with your permission, Speaker Madam, what to do? I would like to play a little tape recording that has been released today in the media. Do I have your permission, Speaker Madam? সঙ্গে সঙ্গে বিজেপি দাবি করে রাহুল এটা করতে পারেন না। There is no such procedure that he can play a tape. He has to authenticate it, take a responsibility and face an expulsion from the house under a privileged motion. রাহুল বারবার বলতে থাকেন তাকে অডিও টেপ চালাতে দেয়া হোক। I would like to, in the spirit of the 21st century, I would like to play this recording. It is a recording of a minister in the Goa government where he is clearly stating something. The Chief Minister of Goa has stated
in a cabinet meeting. লোকসভার অধ্যক্ষ রাহুলকে অডিও টেপ চালানোর অনুমতি দেননি। आप इस तरीके से नहीं कर सकते हैं राहुल जी, प्लीज लिसन टू मी, nothing will going on record like this. শেষ পর্যন্ত রাহুল অডিও টেপ না চালালো বক্তৃতার শেষের অংশে ফের একবার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী সংক্রান্ত এই অডিও টেপে প্রসঙ্গ টানেন তিনি। जो टेप निकली है इसमें गोवा के चीफ मिनिस्टर ने कैबिनेट मीटिंग में सबके सामने बोला, मेरे पास राफेल की फाइलें पड़ी हुई हैं, मेरे घर में पड़ी हुई हैं और राफेल का पूरा सच मेरे पास है। বিজেপি অবশ্য দাবি করছে অডিও টেপটি বিকৃত। He was too scared to authenticate it because he knows that his party manufactured it. And he knows fully well that both the Health Minister of Goa and the Chief Minister of Goa have already said that this is complete fabrication and there must be an inquiry as to how the Congress party manufactured it. They have dropped to this level by doctoring audio and saying that it is my audio. I have no hesitation in saying that it's a doctored video, it's a criminal fraud played by the Congress party. মনোহর পারিক্কর টুইট করে দাবি করেছেন রাফাল নিয়ে সুপ্রিম কোর্টে তাদের মিথ্যা ধরা পড়ে যাওয়ার পর এখন বিভ্রান্ত হয়ে কংগ্রেস এই অডিও টেপ প্রকাশ করছে। মন্ত্রিসভার বৈঠকে কিংবা অন্য কোনো বৈঠকে কখনো প্রশ্ন ওঠেনি গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত। ভগ্ন চেহারায় কোনো ক্রমে সরকারি কাজকর্মে অংশ নেওয়ার তার এই ছবি সামনে আসার পরই বিতর্ক তৈরি হয়েছিল। নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে পারেন না মনোহর পারিক্কর। কি করে ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও পারিক্করকে বিজেপি মুখ্যমন্ত্রী পদে রেখেছে, কি কারণে রেখেছে তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে কংগ্রেস। এবার বিস্ফোরক অডিও টেপ সামনে আনার পর কংগ্রেসের প্রশ্ন, তাহলে কি মনোহর পারিক্কর রাফাল নিয়ে অনেক গোপন কথা জানেন বলেই তাকে সরানোর সাহস দেখাতে পারছেন না মোদি অমিত শাহ? এবিপি আনন্দ। আমি অমুজ মহান্তির কাছে আসবো। অমুজবাবু, দুটো অংশ, একটা হচ্ছে কংগ্রেসের এই অভিযোগ সত্যি হলে একেবারে সরাসরি গোয়ার মুখ্যমন্ত্রী ব্ল্যাকমেল করছেন দেশের প্রধানমন্ত্রীকে, মারাত্মক অভিযোগ। আপনারা অবশ্য একেবারে সরাসরি প্রথম মুহূর্ত থেকে বলেছেন এইটা পুরোটা হচ্ছে কৃত্রিম এবং তার জন্য শাস্তি দাবি করেছেন। আজকে নরেন্দ্র মোদী সংসদে নেই, একেবারে সরাসরি নতুন অংশ যেটা তৃণমূল কংগ্রেসের তরফে সৌগত রায় তার বক্তৃতায় মেঘনাথের সঙ্গে তুলনা করেন যে সামনে অরুণ জেটলিকে রেখে মেঘনাথের মতো পেছন থেকে লড়াই করছেন নরেন্দ্র মোদী। অর্থাৎ এই রাফায়েল ইস্যুতে তৃণমূল শুধু মুখ খুলল না, একেবারে কংগ্রেসকে সমর্থন করলো, কার্যত একই সুরে যৌথ পার্লামেন্টারি কমিটির যে তদন্ত তাই দাবি করলো। আপনার সময় শুরু এখন। যদি একটা বৃক্ষ বিষবৃক্ষ হয় তাহলে সবকটা ডালই একই রকমেরই হয়, সুতরাং কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস আমি এখানে ডিফারেন্সিয়েট না করেই বলছি, মানে এর মধ্যে ডিফারেন্স কিছু নেই। না, সেটাতে আসছি পরে। আমি প্রথমে বলি, অ্যাডলফ হিটলার একটা কথা বলেছিলেন, প্রথমে ইংরেজিতে একটা কোটেশন বলে বাংলা বলছি, ইউজ এ লাই সো বিগ দ্যাট নো ওয়ান উড বিলিভ that someone could have the impudence to distort the truth so infamously. মানে এমন একটা বড় মিথ্যে বলো যাতে সহজে লোকে কেউ বুঝতেই না পারে যে এত বড় মিথ্যে তৈরি করা যায়। সেই দিয়ে শুরু হলো। রাফালে সুপ্রিম কোর্টে কানমুলা খেয়েছে, তাও থামছে না। এই কিছুদিন এই যা এরপরে হলো সোহরাবুদ্দিনকে সাজিয়ে আমাদের জাতীয় সভাপতি অমিত শাহকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল, সিবিআই কানমুলা দিল, তাও থামে না। এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে চ্যালেঞ্জ করেছেন যে রাফায়েল নিয়ে প্রকাশ্যে তিনি বিতর্কে নামতে রাজি আছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। 2 মিনিট সময়, আরো কয়েকটা তার সাথে জুড়ে দেন, বোফোর্স জুড়ে দেবেন, অগাস্টা ওয়েস্টল্যান্ড জুড়ে দেবেন, কয়েকটা জুড়ে দিন, বা ন্যাশনাল হেরাল্ড জুড়ে দেবেন। ইনারা দেশে থাকতে পারেন কিনা দেখুন। আরেকটা স্যার ছোট্ট কোটেশন পড়ে দিচ্ছি, মুখোশগুলো খুলে নেবে বাদাম থেকে খোসার মতো, শুনুন, বাদাম থেকে খোসার মতো আমজনতার এই অঙ্গীকার। এই ধীরে ধীরে এই যে এত মিথ্যা, এত করাপশন, কংগ্রেস মহাত্মা গান্ধী কিন্তু খোসা খোলার আগে যদি লোকসভা নির্বাচন চলে আসে, শুনুন না, এই তো হবে, এটা 3টে স্টেটে
কোনো রকমে পাস করা, মানে টেনের মধ্যে ছত্তিশগড়টা কিছু হয়েছে, আর ধরুন রাজস্থান বা মধ্যপ্রদেশ বলো, না ফেল কেন, আমাদের কিছু গলতি নিশ্চয়ই আছে। আমরা একদম নির্ভুল সব স্ট্র্যাটেজি আমাদের ঠিক তাও নাও হতে পারে, আমাদেরও কিছু গলতি আছে, ক্ষোভ আছে মানুষের, সেগুলো পূরণ করতে হবে। আমি আমার কথাটা শেষ করে নিই, তারপরে আসছি। মহাত্মা গান্ধী জানেন স্বাধীনতার পরপর বলেছিলেন এই কংগ্রেস ভেঙে দাও। তাই কাল মোদী যে একটা কথা বলেছেন, কংগ্রেস মাইনাস কংগ্রেস, কংগ্রেস মুক্ত কংগ্রেস চাই। এই যে পারিবারিক কংগ্রেস, স্বাধীনতার আন্দোলনের পারিবারিক কংগ্রেস, পারিবারিক কংগ্রেস আমার সর্বনাশ করে ছাড়তে। ওম প্রকাশ বাবু, আজকে ঘুরে ফিরে সেই প্রায় 1.5 দশক 2 দশক পুরনো কথাগুলো আজকে ভারতীয় সংসদে আবার ফিরে এলো। কি ভারতবর্ষে দুর্নীতি মানে একটাই পরিবার, বোফোর্স হোক কিংবা অগস্তা হোক কিংবা ন্যাশনাল হেরাল্ড হোক, একটাই পরিবার। মা ইটালীয় পুত্র জাতীয় নিরাপত্তার কি বুঝবে? সংসদের ফ্লোরে দাঁড়িয়ে সেই বিদেশিনী আক্রমণ, যেটা 15 বছর 20 বছর আগেও সংসদে ঘন্টার পর ঘন্টা শুধু চিৎকার চেঁচামেচি হতো, সেই সমস্ত স্লোগান কিন্তু 9-এর দশকের সব স্লোগান আবার 2018-তে ফেরত এলো। কতটা সিগনিফিকেন্ট? আপনার সময় শুরু এখন। মূর্খতার জন্য লাইসেন্সের প্রয়োজন হয় না, জানেন না? সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তারা সরকারের সঙ্গে কোনোভাবেই যুক্ত না। 29 বছর হয়ে গেছে, 29 ইয়ার্স। তো ফুলস আর মেকিং অল টাইপস অফ অ্যালিগেশনস। ওনার কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত। ইস্যুটা হচ্ছে, আপনারা দেখিয়েছেন, সবাই জানে, মনোহর পারিক্কর বাজার করছিলেন মাছের বাজারে। অ্যাকচুয়ালি ইট ইজ দেয়ার অ্যাভেলেবল, দেখে নিন। যেদিন মোদি সাহেব ফ্রান্সে রাফেল ডিল করছিলেন, ডিফেন্স মিনিস্টার ওয়াজ ফিশিং ইন দ্য মার্কেট উইথ ফিশ। বিজেপি বলছে সেই পারিক্করের কি অবস্থা সেটা বোঝাই যাচ্ছে। আমাদের প্রশ্নটা হচ্ছে, 15টা প্রশ্ন রাখছি, জানি না আমি বলতে পারবো কিনা। প্রথম কথা হচ্ছে এয়ারফোর্স, তাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের থেকে অনেক কম কেন যুদ্ধ বিমান কেনা হলো, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে যেই প্রাইসিংটা গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স থেকে বোঝা যাচ্ছে, সেই প্রাইসিংটা কি করে প্রায় 2.5 থেকে 3 গুণ বেশি বেড়ে গেল। কি করে HAL, যাদের সঙ্গে আর কি সম্পূর্ণ চূড়ান্ত পর্যায়ে আর কি নেগোসিয়েশন হয়ে গেছিল, দফল তারা ঘোষণা করেছিল, তাদেরকে কি করে বের করে দেওয়া হলো? এটা কে করেছে? ডাইরেক্টলি মোদি সাহেব নিজে করেছেন। ডিফেন্স মিনিস্টার ইনভলভ ছিলেন, উনি ইনভলভ ছিলেন না। আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে যে রাফেলকে কেন্দ্র করে আজকে সুপ্রিম কোর্টকে দোহাই দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের পড়ুন না জাজমেন্ট, বিজেপির স্পোক্সপারসনরা পড়ছে না জাজমেন্ট। তাদের লেখা আছে যে সুপ্রিম কোর্ট ডাজ নট হ্যাভ দ্য কম্পিটেন্স টু গো ইনটু দ্য ডিটেলস। আর কি করেছে আপনাদের চ্যানেলে আগেও বলেছি যে সিল খামে আপনি উত্তর দিচ্ছেন, সুপ্রিম কোর্টকে জানাচ্ছেন, আর ক্লারিফিকেশন কিভাবে দিচ্ছেন সেটা পাবলিক ডোমেনে এসে দিচ্ছেন। তাই জন্য এই জায়গা থেকে বলতে গেলে 11টাও আমি শুনবো না, অবশ্যই শুনবেন। আমি লাস্ট একটা কথা বলে শেষ করে দিই, সেটা হচ্ছে যে রাফেল ইস্যু হচ্ছে পৃথিবীর অন্যতম বিগেস্ট ডিফেন্স কেলেঙ্কারি। প্রধানমন্ত্রী নিজে যুক্ত, মনোহর পারিক্করকে আর কি সেটা ফাঁস করে দেবেন, সেটা বোঝাই যায়। আপনার সময় শেষ। আমি পার্থপ্রতিম বিশ্বাস এবং বিশ্বনাথ চক্রবর্তীকে ডেকে নেব, কিন্তু তার আগে ওম প্রকাশ মিশ্র বলছেন যে পৃথিবীর অন্যতম সবথেকে বড় প্রতিরক্ষা সংক্রান্ত কেলেঙ্কারি আজকে এই অভিযোগে এবং তার পাল্টা জবাবে নিঃসন্দেহে সরব হয়ে গেল ভারতীয় সংসদ। দেখুন, রাফাল নিয়ে ঝড় উঠল লোকসভায়, মোদীকে আক্রমণ করলেন রাহুল, সংসদে স্লোগান উঠল চৌকিদার চোর হ্যায়। चौकीदार चोर है। पाल्टा राहुल के व्यक्तिगत आक्रमण शानालेन अरुण जेटली, स्लोगान उठलो माँ बेटा चोर है। माँ बेटा चोर है। Why boss? Why बेटा चोर है? बुधवार लोकसभाয় রাফাল বিতর্কের সূচনা করেন রাহুল গান্ধী। রাফাল আক্রমণের পুরোধা রাহুল শুরু থেকে মোদির প্রতি আক্রমণাত্মক ছিলেন, আর শুরুটা করেন মোদিরই সাক্ষাৎকারের একটি অংশ দিয়ে। মঙ্গলবার রাফাল বিতর্ক প্রসঙ্গে মোদি বলেন তার দিকে কেউ আঙুল তুলছে না। ये मेरे पर व्यक्तिगत आरोप नहीं है, एक सरकार पर आरोप है। बुधवार ठीक यही জায়গাতেই মোদিকে নিশানা করেন রাহুল, और उन्होंने कहा कि मेरे ऊपर कोई उंगली नहीं उठा रहा है, नरेंद्र मोदी जी, पूरा देश आप पर उंगली उठा रहा है। I would very much like to debate the Prime Minister
one-on-one on Rafale, on anything about combat aircrafts, any strategic issue I'd like to discuss one-on-one with him. Just give me 20 minutes with the Prime Minister, debate one-on-one on Rafale. বিতর্কে অংশ নিয়ে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন 126টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছিল, কেন সেটা কমিয়ে 36 করল মোদী সরকার? যুদ্ধবিমান কম কেনার আগে কি বায়ুসেনার পরামর্শ নেওয়া হয়েছিল? দেশের স্বার্থে যুদ্ধবিমান কিনতেই যদি মোদী সরকার এত তৎপর হয়ে থাকে, তাহলে আজ পর্যন্ত একটাও রাফাল যুদ্ধবিমান ভারতে এলো না কেন? राफेल का मामला शुरू हुआ, हमने सोचा था दाल में कुछ काला है, 2 साल के बाद पता लगा दाल में कुछ काला नहीं है, दाल ही काली है। রাহুলের দাবি অনিল আম্বানি একজন ব্যর্থ ব্যবসায়ী, যার মাথায় 45,000 কোটি টাকার ঋণ রয়েছে, যিনি রাফাল চুক্তির ঠিক 10 দিন আগে প্রতিরক্ষা কোম্পানি খোলেন। তাকেই কি করে যুদ্ধবিমান তৈরির দায়িত্ব দেয়া হলো? কেন রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে রাফালের দায়িত্ব দেয়া হলো না? और ऑफसेट कॉन्ट्रैक्ट अनिल अंबानी को सीधा पकड़ा दिया गया है। 10 दिन पहले कंपनी खुलवाई और उसके जेब में 30,000 करोड़ रुपए डलवाए, एचएएल को परे किया। ये सब लोग जानते हैं और ये सच्चाई आएगी। ইউপিএ আমলে যেখানে একটি রাফাল যুদ্ধবিমানের দাম পড়ছিল 526 কোটি টাকা, সেখানে মোদির আমলে 1,600 কোটি টাকা হয়ে গেল কি করে? Why the Prime Minister can speak for 1.5 hours in a staged interview and not answer the fundamental questions of Rafale? রাহুলকে পাল্টা জবাব দিতে গিয়ে ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটেন অরুণ জেটলি। As an arithmetic which a kindergarten child understands, एक 500 का था जो हम ला रहे थे, जो ये लाए वो 1600 का है। जिस कंपनी का नाम लिया गया, डसॉल्ट ने कहा हम उनसे 3 या 4% खरीदेंगे। राहुल जी मानते हैं कि वो रफाल का मैन्युफैक्चरर है। इनका ज्ञान तो एबीसी से शुरू करना पड़ेगा। आप झूठ सुन सकते हैं, सच्चाई भी तो सुनिए। सच्चाई सुनने में क्यों तकलीफ आ रही है? রাহুলের রাফাল আক্রমণের জবাব দিতে গিয়ে জেটলি 3টি প্রসঙ্গ টানেন। প্রথমে বোফোর্স। Was he playing in the lap of one Q about whom, in the Bofors case, the CEO of Nobel Industries, which manufactured the Bofors gun, had in his diary written, Q must be protected at all cost. তারপর অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতির প্রসঙ্গ টানেন জেটলি। Gentlemen in custody today of our investigating agencies, sending emails and referring to Mrs. Gandhi, our Italian lady, son of Italian lady. এরপর ন্যাশনাল হেরাল্ডের প্রসঙ্গ তোলেন জেটলি। What is the National Herald case about? How a public property meant for a trust is converted into a private property of a family. দুর্নীতির অভিযোগের পাল্টা দুর্নীতির প্রসঙ্গ তুলে জেটলি রাহুলকে আক্রমণ করতে চাইলেও নজিরবিহীনভাবে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে রাফাল ইস্যুতে মোদিকে তুলোধনা করে তৃণমূল। You know about Meghnad in Ramayana. He fought behind the clouds. Now the actual Meghnad is... What is this happening? The actual Meghnad is Narendra Modi. He is hiding behind Arun Jaitley, who is the cloud. He does not have the courage. The Prime Minister should have had the courage to face this parliament. রাফাল দুর্নীতির অভিযোগে সরব হয় সিপিএমও। किस तरह से ये एक एयरक्राफ्ट का कीमत 47.7% इंक्रीज किया गया। রাহুল রাফাল ইস্যুতে জেপিসি দাবি করলেও সরকার তা খারিজ করে দিয়েছে। এবিপি আনন্দ। বিষয়তবে অনেকে কৌতূহল প্রকাশ করছিলেন যে 2019-এর স্লোগানগুলো কি হবে। আজকে প্রথম দিনটা অতিক্রান্ত হতে না হতে সংসদের ছবি পরিষ্কার করে দিয়েছে। সেই পুরনো স্লোগান, সেই পুরনো আক্রমণ ফিরে এসেছে। কি ইটালীয় বলা সোনিয়া গান্ধীকে, বিদেশিনীর পুত্র বলা, এবং সেই পুরনো যেটা দিয়ে ঘন্টার পর ঘন্টা ভারতীয় সংসদ উত্তাল হয়েছে, বোফোর্স, অগস্তা, ন্যাশনাল হেরাল্ড, আবার ফিরে এসেছে। ব্যক্তিগত আক্রমণ হয়েছে দুপক্ষেই এবং অত্যন্ত চড়া সুরে। 2019-এর মানে ভেরি বেজে গেল। আপনার সময় শুরু এখন। দেখুন, নরেন্দ্র মোদী এক প্রকার বাধ্য হলেন মুখ খুলতে। গত কয়েক মাস ধরে রাহুল গান্ধী সমেত বিরোধীরা যে অভিযোগগুলো পরপর করছিল, বিশেষ করে রাফালকে কেন্দ্র করে, সেগুলো বাধ্য হয়ে মানে এমন হয়েছিল যে বিজেপি সবার মধ্যেও মানে নরেন্দ্র মোদী উত্তর দিতে পারছে না, তার সেটা নিয়ে প্রশ্ন উঠছে, সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, নরেন্দ্র মোদী পালিয়ে যাচ্ছেন।
এই যে এই অবস্থা থেকে বা কোন ঠাসা নরেন্দ্র মোদী কিন্তু কালকে ইউএনআই কে যে সাক্ষাৎকারটা দিলেন, এনআই কে যে সাক্ষাৎকার দিলেন সেটা খুব সচেতনভাবে তিনি নিজেকে ফিরিয়ে আনবার চেষ্টা করলেন, কারণ না হলে কিন্তু যে চাপ তার উপর তৈরি হচ্ছিল সেই চাপ থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছেন। কিন্তু রাফাল ইস্যুতে আমার ব্যক্তিগত অভিমত হলো যে মানে রাহুল গান্ধী যে বৃত্তটা শুরু করেছিলেন, আজকে সৌগত রায় তৃণমূলের তরফ থেকে সুর মিলিয়ে বৃত্তটা সম্পূর্ণ করলেন। মানে এখন ভার্চুয়ালি বিজেপির বাইরে থাকা দলগুলো প্রায় সকলেই রাফাল নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন। সুপ্রিম কোর্টের থেকে পাবলিক পারসেপশন ইম্পর্টেন্ট। বামপন্থীরা আছেন, মোহাম্মদ সেলিম, আমি বলছি মানে এখনো ভার্চুয়ালি বৃত্তটা কমপ্লিট হলো। যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে নির্বাচনে আপনি চান না চান, নির্বাচন এটা ইস্যু এখন। মানে আপনি যেভাবে কংগ্রেস পরিবারকে পুরনো যে বিষয়গুলোকে দিয়ে ঘিরছেন, তাতেই প্রমাণিত হচ্ছে যে রাফালটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, নির্বাচনে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। দেখুন, একটা বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হলো যে গণতন্ত্রের প্রশ্নটা কিন্তু নরেন্দ্র মোদী গতকাল এনেছিলেন, আপনাদের আলোচনাতেও আসলো। আমার মনে খুব সিরিয়াস বিষয়, যেটা নরেন্দ্র মোদী যে গণতন্ত্রের প্রশ্নটা এনেছে পশ্চিমবাংলার ক্ষেত্রে, সেখানে প্রশ্ন হবে যে আপনি কেন নীরব ছিলেন যখন গো হত্যাকারীরা আপনার মানে একের পর এক অত্যাচার করেছিল? আপনি তখন কেন নীরব ছিলেন যখন কোন সিনেমাকে কেন্দ্র করে করণী সেনা দাপিয়ে বেরিয়েছিল? তখন আপনি কেন প্রধানমন্ত্রী আপনি নীরব ছিলেন? একইভাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকেও আমার প্রশ্ন, যে যখন মানে বিবিডি অফিসগুলো দখল করেছিল সেই অস্ত্র নিয়ে, দিনের পর দিন সংবাদপত্রে যখন প্রকাশ পেয়েছিল, সেদিন পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন নীরব ছিল? কেন বলেনি যে ওই গুন্ডাদেরকে সরাতে হবে পুলিশকে? কেন তারা নীরব ছিল? গণতন্ত্রের প্রশ্নে দুটো পক্ষকেই কিন্তু সমানভাবে নজর দিতে হবে, দুটোই ফলা আছে একদম। আমি পার্থবাবুর কাছে আসবো। তার আগে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের নানা অংশ আলোচনায় উঠে আসছে। রাম মন্দির নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে নানা মহলে জোরালো প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। আমি পার্থবাবুর কাছে আসার আগে দ্রুত একবার কি বলেছেন তিনি দেখবো। এবং লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার ফয়সালা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে এই ইস্যুতে মোদী সরকারের ওপর চাপ বাড়াচ্ছে শরিক থেকে সাধু সন্তরা। এই প্রেক্ষিতে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এই ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। हमने भारतीय जनता पार्टी ने अपने मैनिफेस्टो में भी कहा है कि संविधान की मर्यादाओं में हम इसका समाधान करेंगे। आज भी मामला सुप्रीम कोर्ट में है। নরেন্দ্র মোদী একথা বললেও আরএসএস এত অপেক্ষা করতে নারাজ। চাপ বাড়িয়ে সংঘের অন্যতম শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসবলে টুইট করেছেন, 2014 সালে বিজেপির ইস্তেহারে প্রতিশ্রুতি দেয়া হয় সংবিধানের গণ্ডির মধ্যে থেকে রাম মন্দির নির্মাণের সমস্ত চেষ্টা করা হবে। মোদীর ওপর বিশ্বাস রেখে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে ভারতবাসী। তাদের আশা মেয়াদ পুরনোর আগেই এই সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। দ্রুত রাম মন্দির নির্মাণের দাবিতে অনড় বিশ্ব হিন্দু পরিষদও। এই সরকার আসার পর হিন্দু সমাজের কাছে এই ধরনেরই একটি মানসিকতা তৈরি হয়েছিল যে নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে অযোধ্যায় রাম জন্মভূমি ভব্য মন্দির নির্মাণ হবে। এখন যে পরিস্থিতি দেখা দিয়েছে, অথবা কালকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্যের ফলে হিন্দু সমাজ হতাশাগ্রস্ত। রাম মন্দির নিয়ে মোদীর কথা শুনে সাধু সন্তদের গলায় বিশ্বাসভঙ্গের সুর। তারা তো এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, 3-4 মাসের মধ্যে কিছু না হলে লোকসভা ভোটেও রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতো পরিণতি হবে বিজেপি। और जैसे इनको प्रचंड बहुमत दे करके संतों ने और राम भक्तों ने बैठाया था, वैसे इनको उतारने का भी काम करेंगे। हम लोगों का धैर्य छूट रहा है। यदि 3-4 महीने के अंतर्गत यदि आप कुछ नहीं किए तो मुझे ऐसा लगता है कि राजस्थान, मध्य प्रदेश, छत्तीसगढ़ की तरह आपको फिर बाद में पछताना पड़ेगा। কিছুদিন আগে অযোধ্যায় গিয়ে পূজা আরতি করে রাম মন্দির নির্মাণের নির্দিষ্ট তারিখ জানতে চেয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এদিনও তার দলের গলাতেও একই সুর। जो सुप्रीम कोर्ट का निर्णय आएगा वो दोनों पक्षों को मानना पड़ेगा। ये कांग्रेस ने भी कहा है। ये कहने की जरूरत मोदी जी को नहीं थी। ये बहुत ही सबके लिए निराशाजनक वक्तव्य रहा मोदी जी का। अगर हम सिखों की हत्याकांड के बारे में बार बार कांग्रेस उम्मीद करते हैं माफी मांगो, मुझे लगता है कि राम मंदिर नहीं बना सकते हम लोग सब आज मोदी जी के नेतृत्व में, तो हमको भी देश से माफी मांगे। রাম মন্দির নিয়ে মোদী ঘরে বাইরে আক্রমণের মুখে পড়লেও তিনি আবার দায় চাপানোর চেষ্টা করছেন কংগ্রেসের ঘাড়ে। सभी वकील मित्र जो भी कांग्रेस से जुड़े हुए हैं, जो इसको रोकने के लिए कोशिश कर रहे हैं, वो भी कोर्ट में जाकर के
जल्दी से जल्दी न्यायिक प्रक्रिया पूरी हो, उसमें हम बल लगाएं। न्याय की प्रक्रिया को न्याय के तरीके से चलने दिया जाए, उसको राजनीति के तराजू से न तोला जाए, और मामला न्यायपालिका में है उसको पूर्ण किया जाए। न्यायपालिका से आने के बाद सरकार की जिम्मेवारी जहां शुरू होती है, हम पूरी तरह प्रयास करने के लिए तैयार हैं। पाल्टा सुर चढ़िয়েছে कांग्रेस। जो निर्णय सुप्रीम कोर्ट का आए वो सब पक्षों को मानना चाहिए और सरकार को उसको लागू करने की जिम्मेवारी निभानी चाहिए। परंतु मोदी जी ने तो उसको भी पचड़े में डाल दिया, ये कहकर के निर्णय के बाद भी अध्यादेश के चक्कर में डाल देंगे। এক সুর তৃণমূল সিপিএম এর গলাতেও তাদের দাবি রাম বিজেপির কাছে শুধুই ভোট পাওয়ার অস্ত্র। উন্নয়ন নিয়ে যে ইস্যু, উন্নয়নের ইস্যু, সেই ইস্যু তো ওরা বলতে পারবে না। এখন ওদের তো কমিউনাল ইস্যুতে যেতে হবে। সেই কমিউনাল ইস্যুতে অন্য ওদের যারা সহতীর্থ তারা ডাইরেক্ট ঢুকছে, উনি ইনডাইরেক্টলি ঢুকছেন। 4.5 বছরে কিছু করলেন না, হঠাৎ তার মেয়াদ আছে 26শে মে পর্যন্ত, হঠাৎ এই নিয়ে উদ্গ্রীব হচ্ছেন কি করে? আর এইসব কথা মানেটা কি? মানেটা হচ্ছে বিভাজনটাকে, মেরুকরণটাকে আরও বেশি করে সামনে নিয়ে আসা, মানুষের যে মৌলিক দাবিগুলি আছে সেই দাবিগুলি থেকে দৃষ্টি ঘোরানো। লোকসভা ভোটের আগে রাম মন্দির নির্মাণ নিয়ে এই চাপ মোদি অমিত শাহ কিভাবে সামলান সেদিকেই নজর রাজনৈতিক মহলের। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ। পার্থবাবু, কট্টর হিন্দুত্ববাদীরা বলতে শুরু করেছেন যে রাম মন্দির নিয়ে বিজেপি তো 180 ডিগ্রি ঘুরতে শুরু করেছে। প্রধানমন্ত্রী যখন বলেন যে আইনি প্রক্রিয়া শেষ হোক, অর্থাৎ সুপ্রিম কোর্টের ওপর তিনি ভরসা রাখছেন, তার কথা মেনে চলার ইঙ্গিত দিচ্ছেন। আমি বলছি যে কোনো নাগরিক তাতে স্বস্তি বোধ করবেন, কিন্তু সেটা কোথাও হিন্দুত্ববাদীদের এই প্রশ্ন করতে প্ররোচিত করছে যে 4.5 বছর লেগে গেল কেন, কেন অপেক্ষা? এর কি একটা কারণ এই হতে পারে যে কোথাও এই বড় রাজ্যের নির্বাচন দেখিয়ে দিয়েছে যে হিন্দুত্বের লাইন ফ্লপ করছে, যোগী আদিত্যনাথের প্রচার ফ্লপ করছে, তার প্রার্থীরা হারছেন, রাজস্থানে স্বয়ং গরুমন্ত্রী হেরে যাচ্ছেন, মানে কোথাও একটা হিন্দুত্ব আর ইভিএমে সেইভাবে ডিভিডেন্ড দিচ্ছে না, তার ফলশ্রুতি প্রধানমন্ত্রীর এই বক্তব্য। আপনার সময় শুরু এখন। একেবারে ঠিক, কারণ প্রধানমন্ত্রীর এই বক্তব্য আসলে শেষমেশ বিজেপির ব্যাক গিয়ার দেওয়ার সমান আমি যেটাকে মনে করি, এবং তার কারণ আপনি আইডেন্টিফাই করেছেন। একটা বড় কারণ এই 5 রাজ্যে নির্বাচনী ফল। আমরা যদি লক্ষ্য করি 2014 সালে উনি যখন ক্ষমতায় আসলেন এবং যে ইস্তেহার প্রকাশ করেছিলেন তাতে 42 বার শব্দটা বিকাশ শব্দ ব্যবহার করেছিলেন এবং একবার মন্দির শব্দ ব্যবহার করেছিলেন। ইনসিডেন্টালি এই 3টে রাজ্যে যখন তারা গেছেন সেখানে হচ্ছে যে বিকাশের ব্যবহার সবচেয়ে কম ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল গরু, গদা, রাম মন্দির, এই সমস্ত ব্যবহার। ফলে এইগুলোর মধ্যে দিয়ে ওরা দেখতে পেলেন যে যেখানে যেখানে মোদিও গেছেন 50% জায়গা হেরে গেছেন, আদিত্যনাথ অমিত শাহরা গেছেন যেখানে 70% জায়গা হেরেছেন। ফলে এই যে হিন্দুত্বের পোস্টার বয়রা এমন একটা হিন্দুত্বের ওয়ার্কশপে ঢুকেছিলেন যেখানে মাইনরিটি ভোটারের সংখ্যা 10%-এরও কম ওই 3টি রাজ্যে। ফলে এরকম 3টে রাজ্যে যেটা হিন্দুত্বের আতুরঘর বলা হয়, সেখানে দাঁড়িয়ে যদি রাম মন্দিরের স্লোগান, হিন্দুত্বের স্লোগান ফেল করে, ইভিএমে ট্রান্সলেটেড না হয়, তাহলে খুব পরিষ্কার বুদ্ধিমান যে কোনো মানুষ সিদ্ধান্ত নেবে যে ইয়েস, ইস্যুটা কি। ইস্যুটা ছিল সেখানে দুর্নীতি, ইস্যুটা ছিল কৃষির সংকট, কৃষকের সংকট, ইস্যুটা ছিল সেখানে নাগরিক জীবনের নিরাপত্তা, আপনি ইস্যু ছিল কর্মসংস্থান। আজকের এই বিষয়গুলোকে যদি আপনি ফোকাস না করেন, তাহলে রাম মন্দিরের কথা যদি বলেন, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। মানুষ বুঝতে পারছেন যে আসলে মূল ইস্যুগুলো এড়িয়ে চলে যেতে চাইছে দেশের সরকার। এবং এই কারণের জন্যই এটা বোঝার দরকার যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীরা সম্ভবত ডুয়েল রোলও প্লে করছেন। কারণ অমিত শাহ তিনি বলছেন সেই পুরনো থিওরি মুখ আর মুখোশ, ইয়েস, মুখ আর মুখোশ। কারণ অমিত শাহ বলছেন যে সুপ্রিম কোর্টকে খেয়ালে রাখতে হবে যে বিচারের সময় মানুষের আবেগ কি। তাহলে এখানে যুক্তি না, সংবিধান না, ন্যায় না, নীতি না, মানুষের আবেগ, মানে তাদের ভাষায় মানুষের আবেগ, সেটার পক্ষে আদালত যদি থাকে তাহলে আদালত বিচার দিচ্ছে এবং সেই অবধি তারা অপেক্ষা করবেন। যদি তার বাইরে যায়, এই হিন্দু সাধু সন্ন্যাসী গরু যা আছে এদেরকে নিয়ে ভারতবর্ষের সমাজটাকে বিষাক্ত করতে চাইছেন। মুখে বলছেন ডিজিটাল ইন্ডিয়া, মুখে বলছেন মেক ইন ইন্ডিয়া, কিন্তু ভারতকে 21 শতকে নিয়ে যাওয়ার কাজ করছেন না, 19 শতাব্দীতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই হিন্দুত্ববাদীরা। ধন্যবাদ পার্থবাবু, ধন্যবাদ বিশ্বনাথ বাবু। আমি দ্রুত একবার গোটা দিন এই রাফেল দিনের সব থেকে বড় খবর, কোনো সন্দেহ নেই, যারা হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে তাদের মন্তব্য পাঠাচ্ছিলেন এই গোটা বিতর্কটা নিয়ে, দ্রুত একটা মন্তব্য দেখে নেব। পীযূষ পাল লিখছেন, জেপিসি তদন্ত করিয়ে বিজেপি দেখিয়ে দিক যে রাফালে দুর্নীতি হয়নি।
অলোক মৈত্র লিখছেন, বিরোধীদের দোষারোপের আড়ালে প্রধানমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। অয়ন ঘোষের মত, ঘোলা জলে মাছ ধরে লাভ নেই, অডিও টেপের সত্যতা আগে প্রমাণ করুক কংগ্রেস। মিলন দাশগুপ্ত লিখছেন, রাফাল চুক্তি নিয়ে অস্পষ্টতা দূর করতে পারছে না মোদী সরকার। সুমিত রায় লিখছেন, দেশের প্রতিরক্ষার গুরুত্ব গান্ধী পরিবার আর কবে বুঝেছে, টাকা বেশি খরচ মানে আরো ভালো যুদ্ধ বিমান। রাতুল দে লিখছেন, এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে যেন দেশের নিরাপত্তা নিয়ে আপোষ না করা হয়। অংশুমান বিশ্বাস লিখছেন, সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রাফাল নিয়ে সত্যি কথা বললেন না কেন। আমি রাফাল নিয়ে আলোচনায় ফিরবো। আমি প্রণয় বাবুর কাছে যাব। প্রণয় বাবু, যে প্রশ্নগুলো উঠছে সেটা হচ্ছে সেই সংখ্যার প্রশ্ন। আজকে সংসদের অধিবেশন শেষ হওয়ার পর রাহুল গান্ধী আবার সাংবাদিক সম্মেলন করে সেই সংখ্যার প্রশ্ন এনেছেন। এক হচ্ছে যে 426 কোটি কি করে 1600 কোটি হয়ে গেল, আরেকটা হচ্ছে ইউপিএ সরকারের সময় যেটা 126টা বিমান কেনার কথা ছিল সেটা কমে 36টায় কেন হলো, এখনো পর্যন্ত এর স্পষ্ট জবাব। দেখুন, সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরে রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করেছিলেন, খুব উত্তেজিত ছিল এবং সবাই দেখিয়েছেন, আপনারাও দেখিয়েছেন। সেই প্রেস কনফারেন্স করে তার সাথে সাথে উঠে গেছিলেন, কোনো সাংবাদিকের কোনো প্রশ্নের উত্তর নেননি। আমাদের প্রশ্ন যে 2004 থেকে 2014 10 বছর ইউপিএ গভর্নমেন্ট ছিল, তো যে কথা রাহুল গান্ধী এখন বলছেন, তাহলে এই 10 বছরের মধ্যে চুক্তিটা সম্পন্ন করে কেন রাফেলকে আনতে পারলেন তারা? কেন সেই রাফেল চুক্তিটা সেখানে পোস্টপন্ড করে রেখে দিলেন? কালকে প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে আজকে সুপ্রিম কোর্টে যেটা বলেছে যে আমাদের প্রতিবেশীরা যারা 4th জেনারেশন 5th জেনারেশনের যুদ্ধ বিমান ইউজ করছে সেখানে আমরা অনেক পিছিয়ে আছি। অর্থাৎ এই দীর্ঘ সময় কেন আনা গেল? রিকুইজিশন ছিল 2000 আর 18 অবধি আমরা আনতে পারলাম না। কংগ্রেস আনেনি একমাত্র, সেখানে কাটমানি তারা পায়নি। বেশ, ওম প্রকাশ মিশ্র ঠিকই আছে, মানে বিজেপি এনেছে, ওরাই কাটমানি পেয়েছে, তাই তো? গভর্নমেন্ট তো গভর্নমেন্ট ডিল হয়েছে, ওটাই তো রাহুল গান্ধীর মুশকিল। এখানে তো কোনো এজেন্ট নেই, কোনো বাবু ঠিক আছে, কোনো মিশেল নেই, কোনো পত্রচি নেই। মামা বাড়িতে কমিশনটা যায়নি বলেই এত সমস্যা। মামা বাড়িতে কমিশন গেলে আমি কিন্তু একদম হ্যাঁ, যে এই যাদের নাম বললো তাদের কাছে কমিশন যায়নি, একেবারে মোদী সাহেবের নিজের কাছেই চলে গেছে। দেশ বলছে চৌকিদার চোর। সুপ্রিম কোর্টে গিয়ে বলতেই পারতেন, ওকে বিরোধ করো, শেষ করেনি। সুপ্রিম কোর্ট বলেছে তাদের কম্পিটেন্স নেই। ন্যাশনাল সিকিউরিটির কনটেক্সটে ভয়ঙ্কর কম্প্রোমাইজ হয়েছে। ইন্ডিয়ান এয়ার ফোর্স তাদের সঙ্গে কি পরামর্শ করা হয়েছিল যে এই যে যুদ্ধ বিমান যেটা আপনাদের দাবি হচ্ছে 126টা, সেটাকে কমিয়ে আনলাম 36টাতে? করা হয়নি, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে ডিফেন্স মিনিস্টার নিজে ইনভলভ ছিলেন না। থার্ড হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রির ফাইল নোটিংগুলি প্রকাশ্যে চলে এসেছে, যেখানে অফিসিয়ালসরা দে হ্যাভ কোয়েশ্চেন দ্য ভেরি ভেরি স্টিপ প্রাইস। ফোর্থ ইস্যুটা হচ্ছে যে হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেডকে কি করে বাদ দিলেন? 99% কাজ হয়ে গেছিল, তো অডিওতে স্পষ্টভাবে তারা নিজেরাই ঘোষণা করেছে। আর অনিল আম্বানি যাকে আমাদের আজকাল বলতে হবে এ, তো অনিল আম্বানি তার কি কোয়ালিফিকেশন? 10 দিনের আগে আপনি 10-12 দিন আগে একটা কোম্পানি শুরু করলেন, প্রধানমন্ত্রী আপনি বন্ধু, আপনি রাফেল ডিলে যে তার কি অভিজ্ঞতা, এত বড় কেলেঙ্কারি এটা হয়েছে, জেপিসিতে ভয় কিসের? জেপিসিতে ভয় কিসের? রাহুল গান্ধী আজকে চ্যালেঞ্জ করেছেন তো সবকিছুতেই। লেটেস্ট ডিবেট, লেট মোদি ডিবেট রাহুল গান্ধী। আরে যোগ্যতা ঠিক আছে, পার্লামেন্ট ডিবেট করুন, ডিবেট করুন রাহুল গান্ধীকে। কেন ভয় পাচ্ছ? রাহুল গান্ধীকে ভয় পাচ্ছ কেন? আজ সংসদে আক্রমণ ছিল, ব্যক্তিগত আক্রমণও ছিল, কিন্তু তার পাশাপাশি রসিকতাও বেশ কয়েকবার এসছে। এমনকি কিন্ডারগার্টেন স্কুলের মতো সেই কাগজের প্লেন ছোঁড়া এসেছে, জেমস বন্ডের সংলাপ এসেছে এবং অবশ্যই প্রচুর হই হল্লাও ছিল। গোটা সংসদের ছবিটা এক ঝলকে দেখাবো। রাফাল বিতর্ক নিয়ে যুদ্ধের আবহ লোকসভায়, তবে তার মধ্যেই হাসির রোলও উঠল। রাহুল বললেন এআইএডিএমকের আড়ালে লুকোচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী, আর তাঁর আড়ালে লুকোচ্ছেন প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনকে দেখা গেল রাহুলের উদ্দেশ্যে হাত নাড়তে।
I can see her hiding and I can see her smiling. The same defense. একসময় অনিল আম্বানির নাম তুলতে স্পিকার রাহুলকে বারণ করলেন, যিনি লোকসভার সদস্য নন তার নাম তুলবেন না। সঙ্গে সঙ্গে হাসতে হাসতে মজা করতে দেখা গেল রাহুলকে। अनिल अंबानी का भी बना है मैम, HAL से छीना और अनिल अंबानी को जो कॉन्ट्रैक्ट दिया, अब फ्रांस में हवाई जहाज बनेगा। व्यक्ति का नाम मत लो, उनके फर्म का हो तो ले सकते। मैम अनिल अंबानी जी का भी नाम नहीं ले सकते। नहीं ले सकते मैम, मना है मैम, क्या मना है मैम। अनिल अंबानी का भी बना है मैम। He is not the member of this. नहीं, नॉर्मली मेंबर्स का नहीं लेना चाहिए, बट अनिल अंबानी का भी नहीं ले सकते। Not member of this house. मैम, he is a member of the BJP मैम, में भी डबल ए भी नहीं कह सकता। वो जो मैम डबल ए, ये मुझे पूछ के मत बोलो प्लीज। পরে ফের একবার আম্বানির প্রসঙ্গ তুলতেই রসিকতা করেন রাহুল। बीजेपी के नेताओं से मैं कहता हूं, डरने की कोई जरूरत नहीं है। जेपीसी लागू कीजिए, दूध का दूध पानी का पानी हो जाएगा। देश को पता लग जाएगा कि नरेंद्र मोदी जी, जिन पे देश ने भरोसा किया था, नरेंद्र मोदी जी ने स्वयं अनिल अंबानी जी के डबल ए के जेब में 30,000 करोड़ रुपए डाले। রাফাল নিয়ে বিস্ফোরক অডিও টেপ সংসদে শোনানোর জন্য স্পিকারের কাছে আবেদন করেন রাহুল, আর তা নিয়েও এক প্রস্ত হাসি ঠাট্টা হয় সংসদে। Do I have your permission to play a little tape recording? No, this is a tape recording. Speak whatever. This is a tape recording of the health minister of Goa. Do I have your permission, madam? I don't have. I can play it, madam. इस तरीके से नहीं कर सकते हैं राहुल जी, प्लीज लिसन टू मी। आपने जो बोला है वो मैं और उसको सुनूंगा। आप उसकी जिम्मेदारी करना पड़ेगा। অনিল আম্বানিকে ডাবল এ বলে সম্বোধন করেছিলেন রাহুল। তার পাল্টা রাহুলকে খোঁচা দিতে গিয়ে বফর্স কেলেঙ্কারিতে অভিযুক্ত অত্যাভিয় পুত্রচির প্রসঙ্গ তুলে কিউ বলে কটাক্ষ করেন জেটলি। Since my friend laid down a precedent to say that no names can be taken but abbreviations can be used, when he was a young man, was he playing in the lap of one Q? About whom, in the Bofors case, the CEO of Nobel Industries, which manufactured the Bofors gun, had in his diary written, Q must be protected at all cost. রাফাল নিয়ে অডিও টেপের প্রসঙ্গ তুলতে গিয়ে রাহুল গান্ধী মনোহর পারিক্করকে গোয়ার মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেন। সঙ্গে সঙ্গে বাধা দেন স্পিকার। आप एक्स डिफेंस मिनिस्टर कह सकते हो, गोवा चीफ मिनिस्टर के नाते नहीं। जो भी हो, गोवा चीफ मिनिस्टर नहीं। बात समझो तो सही, आप मुझे क्यों रोकने के लिए मजबूर हो? Sorry, madam. Sorry, ma'am. Not Chief Minister of Goa, ex-Defence Minister of India. An even more important man. জেটলি যখন রাহুলকে জবাব দিচ্ছেন, কটাক্ষ করছেন, তখন কংগ্রেসের বসার আসনের দিক থেকে কাগজের তৈরি প্লেন ছোড়া হয়, যা দেখে রীতিমতো রেগে যান স্পিকার। What is this happening? हवाई जहाज बचपन में बनाए नहीं, अभी बच्चे हो या बड़े हो, क्या उड़ा रहे हो हवाई जहाज? No, डिस्कशन आपने मांगा हुआ था। No, this is not fair. পরে কংগ্রেস সাংসদের একাংশকে নিজের ঘরে ডেকে ক্লাসও নেন স্পিকার। রাহুলের জবাব দিতে গিয়ে জেটলির মুখে এদিন শোনা যায় জেমস বন্ডের প্রসঙ্গ, আর তারপরই সেই বন্ডের প্রসঙ্গ তুলেই জেটলিকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। Shri Rahul Gandhi, in his earlier days, was seeing the James Bond films. James Bond had said, if it is once, it's a happenstance, it can happen. If it is twice, it is a coincidence. And if it is thrice, it's a conspiracy. And the conspirators of various defense deals today have the audacity to raise an allegation against others. He quoted Ian Fleming, saying the first time it's happenstance, second time it is coincidence, third time it is enemy action. He said something else. He forgot about enemy action altogether.
Your memory is failing you, Mr. Jaitley. Third time it is enemy action. বৃহস্পতিবারও লোকসভায় রাফাল বিতর্ক চলার সম্ভাবনা, এবিপি আনন্দ। আমি একেবারে রাজনীতির প্রশ্নে আসবো প্রদীপবাবুর কাছে। প্রদীপবাবু, এই যে শুধুমাত্র সৌগত রায় রাহুল গান্ধীর তোলা প্রশ্নগুলোকে সমর্থন করছেন তা নয়, জোরালো ভাষায় যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলছেন, কোথাও কি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কাছাকাছি আসা, এর কোনো প্রভাব এই রাজ্যের রাজনীতিতে পড়তে পারে? এটা আপনি যদি দেশীয় একটা সমস্যা, যেখানে লোকসভায় যারা গণতন্ত্র সম্বন্ধে নানা রকম উক্তি করছেন এবং চাইছেন দেশের লোক শিখুক গণতন্ত্র কি তাদের মুখ থেকে, তারা গণতান্ত্রিক ব্যবস্থার লোকসভায় তারা গ্যাগ করছেন। যারা বিরোধী একটা জোরালো বক্তব্য, তাকে তাদের অনুসারীদের দিয়ে চিৎকার করে বন্ধ করার চেষ্টা করছেন। কয়েকটা তো পরিষ্কার প্রশ্ন তোলা হয়েছে, তার জবাব কিন্তু জবাবে পাইনি আমরা সাধারণ মানুষ। এই প্রশ্ন তোলার ক্ষেত্রে কি কাছাকাছি এলো কংগ্রেস এবং তৃণমূল? নিশ্চয়ই দেশে সেটা হয়তো দুই দলের নেতারা ঠিক করবেন। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা খুব ছোটভাবে সরিয়ে দেওয়ার মতন জিনিস নয়। কারণ একজন প্রফেশনাল হিসেবেও যদি আমি নিজেকে বিশ্লেষণ করে দেখি, সরকারের নিজস্ব ওই ব্যাপারে পারদর্শী একটি সংস্থা আছে, সারা ভারতবর্ষের লোক তা জানে, তাদের কৃতিত্ব, তাদের করা হাওয়াই জাহাজ এবং যুদ্ধ বিমান আমরা দেখছি। তাকে সরিয়ে দিয়ে একজন অনভিজ্ঞ এবং কোনো রকম কম্পিটেন্স নেই এরকম একটা সংস্থাকে, সদ্য জন্ম নেয়া একটা কোম্পানি আপনি বলছেন, নিশ্চয়ই, এবং তার কোনোই কম্পিটেন্স নেই। সদ্য জন্ম নিলেও যদি বুঝতাম যে বিভিন্ন কারিগরি দক্ষতায় আছে এই রকম লোক দিয়ে সেই কোম্পানি তৈরি হয়েছে, তাহলেও একটা হয়তো চিন্তার ব্যাপার থাকতো যে গুণগত মানের দিক থেকে দেখতে গেলে হয়তো ওরা অনেক বেশি উৎকর্ষ, সেই জন্যই দেওয়া হয়েছে। তো এর তো জবাব নিশ্চয়ই সাধারণ মানুষ চাইবে। কন্ট্রাক্টটা কে দিয়েছে? এটা কন্ট্রাক্টটা কে দিয়েছে? সেটা কন্ট্রাক্ট ডিসকাশন হোক না, সেটা তো ডিসকাশন হোক না। রাফেল এই সেই কোম্পানির সাথে কে কন্ট্রাক্ট দিয়েছে? ভারত সরকারের সাথে আম্বানির কোনো কন্ট্রাক্ট হয়েছে? না ডাসল্টের সাথে হয়েছে। ডাসল্ট থেকে ভারত সরকারের সাথে ফ্রান্স গভর্নমেন্টের কন্ট্রাক্ট হয়েছে। সেইটাই তো অভিযোগ। না তাদের অভিযোগ হতে পারে এই চুক্তি করার জন্য বাধ্য করা হয়েছে। ভারত সরকারের সাথে ফ্রান্স গভর্নমেন্টের কন্ট্রাক্ট হয়েছে, তার মেইনটেনেন্স ফ্রান্স গভর্নমেন্ট দেবে। ফ্রান্স গভর্নমেন্ট দাসল তারা যদি আম্বানির সাথে করেছে কিছু চলে যাবে না। যেটা সেখানে শুনুন, যেটা রাফাল কোম্পানি বলছে হতে পারে না। আপনি ফ্রান্স গভর্নমেন্ট কি সভরেন গ্যারান্টি দিয়েছে? সভরেন গ্যারান্টি দিয়েছে? দেয়নি। কেন দেয়নি? যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্রাক্ট হয়। আর অফসেট নিয়ে যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে দিই, যেই গভর্নমেন্টের সময় অফসেট পলিসিটা ঠিক হয় এবং তাতে আমারও একটা ছোট্ট রোল ছিল। আমি জানিয়ে দিই আপনাকে এখানে যে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ দ্য ডিসাইসিভ রোল in relationship to big offset contract. এটা গভর্নমেন্ট পলিসিতে লেখা রয়েছে। এখানে ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি তিনি নিজেই বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার আবার মিথ্যাচার করছে, অফিশিয়ালি ফ্রান্স সরকার আবার মিথ্যাচার করছেন। মানেটা হচ্ছে ক্লিয়ার যে চৌকিদার যে চোর হয় এটা প্রমাণ হয়ে গেছে। বিরোধীদের কাছাকাছি আনলো কিনা আমি দ্রুত একবার দেখাবো মহাজোট নিয়ে প্রধানমন্ত্রী গতকাল তার সাক্ষাৎকারে কি বলেছেন, তারপর আমার এই দিকের বক্তাদের কাছে আসবো। কি বললেন প্রধানমন্ত্রী মহাজোট নিয়ে? এই 2019-এর নির্বাচনে নাকি মানুষ বনাম মহাজোটের লড়াই হবে বলছেন নরেন্দ্র মোদী। भारत की जनता चुनाव का दिशा निर्धारित करने वाली है। देश की जनता तय करेगी कि ये सब लूटने वालों की ताकत इकट्ठी हो रही है, उसके साथ जुड़ना है कि नहीं जुड़ना है। और इसलिए जनता वर्सेस गठबंधन होने वाला है। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে হেরে চাপে বিজেপি। তেলেঙ্গানায় আগের চেয়েও আসন কমে দাঁড়িয়েছে মাত্র 1। মিজোরামে প্রথমবার একটি মাত্র আসন পেলেও নির্ণায়ক হওয়ার আশা পূরণ হয়নি।
লোকসভা ভোটের আগে সেই চাপ আরো বাড়াতে রাজ্যে রাজ্যে একজোট হচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মহাজোট নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন খোদ নরেন্দ্র মোদী। ये खुद को बचाने के लिए मैदान में सहारा ढूंढ रहे हैं, एक दूसरे को भाई हाथ पकड़ो बच जाएंगे, तो ये खेल चल रहा है। उनका इरादा एकमात्र मोदी है। देश की जनता जानती है कि ये पहले डिसेंट्रलाइज करप्शन था, जो राज्यों में बैठे थे वो राज्यों को लूटते थे, जो सेंटर में बैठे थे सेंटर को लूटते थे। अब वो सेंट्रलाइज करप्शन हो रहा है, सब मिलजुल कर राज्य को लूटने वाले भी आ रहे हैं और केंद्र को भी लूटने आ रहे हैं। বিজেপি বিরোধী জোটকে আকার দিতে বিরোধীদের তৎপরতা ইতিমধ্যেই চোখে পড়ছে। কর্ণাটকে বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছে কংগ্রেস ও জেডিএস। মহারাষ্ট্রে মোদী বিরোধী জোট গঠন করছে কংগ্রেস ও এনসিপি। উত্তরপ্রদেশে মায়াবতী অখিলেশের মোদী বিরোধী মহাজোট গঠনের জল্পনা তুঙ্গে। তামিলনাড়ুতে মোদী বিরোধী মহাজোট গঠন করেছে ডিএমকে এবং কংগ্রেস। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতেও মোদীকে দূরে রাখতে কংগ্রেস ও টিডিপির জোট গঠনের সম্ভাবনা জোরালো। কাশ্মীরেও বিজেপিকে দূরে রাখতে কংগ্রেস পিডিপি ন্যাশনাল কনফারেন্স একজোট হয় কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশে বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও প্রধানমন্ত্রী এসবে গুরুত্ব দিতে নারাজ। तेलंगाना में गठबंधन का क्या हाल हुआ? बुरा हाल हुआ, लेकिन उसकी कोई चर्चा ही नहीं करता है। वो गठबंधन का पहला प्रयोग था, पूरी तरह विफल गया। अभी त्रिपुरा के अंदर यही गठबंधन के लोग वहाँ मैदान में थे, लाख कोशिश कर रहे थे, 80-90% भारतीय जनता पार्टी जीत गई। गठबंधन का हाल बुरा। তৃণমূল পাল্টা বিজেপিকে আক্রমণ করছে। এখন বিরোধীদের না চিন্তা করে নিজের অস্তিত্ব কি করে বাঁচবে সেটা চিন্তা করবে, তাতে কাজ দেবে। মহাজোট নিয়ে মোদীর কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম কংগ্রেসও। যে গঠবন্ধন তৈরি হয়নি সেটা নিয়ে বিজেপি আতঙ্কিত হয়ে গেছে। আর আমার সেটা হচ্ছে মোদিজি বুঝতে পেরেছেন যে মোদিজি আস্তে আস্তে একটা লায়াবিলিটি হচ্ছেন বিজেপির। গোটা দেশে মানুষ বিকল্প খুঁজছে। তিনি যেহেতু গাঠবন্ধন করে মন্ত্রিসভা চালাচ্ছেন, উনি কি করে ক্রিটিসাইজ করছেন রাহুল গান্ধীকে? তিনি গাঠবন্ধন করতে পারেন আর আমরা করতে পারি না, রাহুল গান্ধী করতে পারেন না। শেষমেশ বিজেপি বিরোধী জোট কতটা দানা বাঁধবে, সেই জোটে কারা কারা অংশ নেবে তা হয়তো পরিষ্কার হবে কয়েক মাসের মধ্যেই। বিজেন্দ্র সিংহ ও সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ আজ রাফায়েল নিয়ে যতটা অ্যাগ্রেসিভ ছিলেন রাহুল গান্ধী, যতটা অ্যাগ্রেসিভ ছিলেন সৌগত রায়, ততটা অ্যাগ্রেসিভ ছিলেন মোহাম্মদ সেলিম। কোথাও এই ইস্যুতে কি বিরোধীদের আরেকটা জোট হচ্ছে অন্তত ফ্লোরে? দেখুন, আমি প্রথম জিনিস বলি যে জোটটা কাদের সাথে হবে কাদের সেটা তো বোঝাই যাচ্ছে। এমনিতেই যে মিত্র বলে যে আওয়াজটা তিনি তুলতেন প্রধানমন্ত্রী, এখন তো মিত্রের সংখ্যা বাড়ছে। যেরকমভাবে দেখলাম আজকের ওই নাম না করে অনিল আম্বানির কথা বলেছেন, যে মিত্র হচ্ছে এরা, নীরব মোদি, মেহুল চোকসি, এরা হচ্ছে সবাই মিত্রর দলে পড়েছেন, যারা এই চৌকিদারের জেগে থাকা অবস্থাতেও ভারতবর্ষ থেকে চুরি করে দিব্যি দিন কাটাচ্ছেন। এবং এই কারণের জন্য একটু আগে আলোচনা করছিলেন না যে অনিল আম্বানি, আমি বলিনি অনিল আম্বানি, আমি আমার কথা শুনবেন না, অনিল আম্বানির সংস্থা 10 দিন আগে জন্মেছে, সেই সংস্থাকে 30,000 কোটি টাকার বরাদ্দ দিচ্ছে। এই নিয়ে আপনারা চিন্তাচ্ছেন না? শুনুন, আপনি এটা নিয়ে চিৎকার করবেন না, আমি চিৎকার করছি না, আপনাকে বলি আমি কেন ফলস বলছেন, আমি কেন ফলস বলছেন? অনিল আম্বানি 30 কোটি টাকার কন্ট্রাক্ট পায়নি। আপনি ব্রেকআপ গুলো দেখুন, অন্তত 30 কেন, আমি বলুন কত টাকা পেয়েছে, না 30,000 কোটি টাকা, 30,000 না, আপনি ব্রেকআপ ডেটাগুলো দেখুন, তথ্যগুলো না, আমি ধরলাম 30 কোটি পাইনি, 15 কোটি পেয়েছে, মানে আমি 30,000 আরে আমি বলছি তো 30,000 কোটি টাকা, হ্যাঁ 30,000 না হলে 30 কোটি পেয়েছে। কিন্তু আমার বক্তব্য, আপনি অভিযোগটার জবাব দিন, টাকার অঙ্ক বা ব্রেকআপটা জবাবটা দিচ্ছি যদি শুনতে বিজেপি আমি বলছি কোম্পানি বলেছে, আপনি এই স্টুডিওতে আলোচনা করেছি, শুনে নিন, এই স্টুডিওতে আমরা আলোচনা করেছিলাম, করে যাচ্ছেন বারবার টোটাল আপনারা চুপ করুন। আমি অন্য একটা বিষয় বলতে চাইছি, আম্বানিদের প্রতি প্রীতি
আম্বানিকে বানিয়েছে কে? আম্বানিকে বানিয়েছিল কে? না না, আম্বানিকে বানিয়েছে কারা? ভুলে গেছেন যখন আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। শুনুন শুনুন, ভুলে গেছেন প্রণব মুখোপাধ্যায় ফাইন্যান্স মিনিস্টার। আম্বানিকে বানিয়েছে কে? আপনারা আম্বানিকে বানিয়েছে কে? আপনি যদি শুধু আমাদের স্টুডিওর আলোচনাটা দেখেন, আমি বলছি আমি বলছি আপনি এক ঝলকে 2019-এর নির্বাচনের গ্লিমসেস দেখতে চান? শেষ 15 মিনিটের এই ঘন্টাখানেকের অংশটা একবার প্লে করে দিই। আমি বলছি এইটাই হচ্ছে 2019-এর নির্বাচনের এক ঝলক। অন্তত প্রচার কোন দিক থেকে হবে আমার মনে হয় আজকে নতুন বছরের 2 তারিখে বসে আমরা পরিষ্কার বুঝতে পারছি। না, আমি আপনার সাথে একমত। মানে আপনি যদি লক্ষ্য করে থাকেন যে 5টি রাজ্যে যখন বিধানসভা নির্বাচনের প্রচার চলছিল, সেই সময়ে কিন্তু রাহুল গান্ধী যে বলটা সেট করে দিয়েছিলেন তার থেকে কিন্তু আজও বেরোতে পারেনি বিজেপি। এবং এখন যখন পুরনো ইস্যুগুলোকে আনছে, বোফোর্স আনছে, তার মানে কিন্তু আপনি বর্তমান যে ইস্যুটাকে আরো বেশি প্রাসঙ্গিক করছেন। যত আপনি পুরো পেছনের দিকে তাকাবেন তত আপনি মানে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এসছে রাফেল নিয়ে, সেটা তত বেশি প্রাসঙ্গিক হবে। যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আপনি জাস্ট জোট রাজনীতি নিয়ে বলছিলেন, আগামী কয়েকটা মাস খুব গুরুত্বপূর্ণ দুটো কারণে। এটা ঠিক যে 5 রাজ্যের নির্বাচনের মধ্য দিয়ে মূল শক্তি হিসাবে দেশের রাজনীতিতে কংগ্রেস কিন্তু একটা প্রাধান্য প্রতিষ্ঠা করেছে। কংগ্রেসের একের পর এক অভিযোগ এবং যার সাথে বিরোধীরাও যুক্ত হয়েছে। আজকে যেভাবে তৃণমূল কংগ্রেসের সরব হলো রাফেল নিয়ে, যেটা বারবার অভিযোগ উঠছিল তৃণমূল কংগ্রেস কেন নীরব, কিন্তু আমি যেটা বলতে চাইছি তার মানে নরেন্দ্র মোদী কালকে যে বক্তব্যটা রাখলেন যে জোটের বিরুদ্ধে জনগণ আছে, মানে জনগণ ভার্সেস মানে গঠবন্ধন, প্রশ্নটা আপনি তো জোটটা রাখতেই পারেননি। পিডিপি চলে গেছে, টিডিপি চলে গেছে, জোট কিছু ফাইনাল হয়নি এখন। পূর্বাঞ্চলে কতগুলো দল নতুন করে এসেছে সেটাও বলুন, যারা যাচ্ছে আর যারা আসছে সংখ্যাটা বেশি, আমার তো সংখ্যাটা বেশি। আপনি বলুন আমি পূর্বাঞ্চলে কতগুলো দল এসেছে সেটা বলুন। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমি খুব স্পষ্ট নীতিশ কুমার ফিরে আসছে আগামী কয়েকটা দিন গুরুত্বপূর্ণ এই কারণে আমি বলছি, আগামী কয়েকটা দিন গুরুত্ব এই কারণে বলছি যে বিজেপি চাইবে যে তৃতীয় চতুর্থ ফন্ডের মতন একটা কনসেপ্ট যাতে দেশের রাজনীতিতে টিকে থাকে। কারণ যতই তৃতীয় চতুর্থ ফন্ডের কনসেপ্ট যখন আমরা অ্যাডজাস্টমেন্ট করছি তত বেশি কনফিউজ হবে মানুষ, মানে লিডারশিপ এবং ভোট ভাগ হবে। না ভোট ভাগের থেকে বড় কথা হলো বিজেপি তত বেশি প্রচার করবার সুযোগ পাবে, লিডারশিপের প্রশ্নটা সামনে রাখবে, মানে যত চতুর্থ তৃতীয় ফন্ড ইত্যাদি কনসেপ্টগুলো আসবে। ইম্পর্টেন্ট হলো যে কংগ্রেস বা ইউপি এর জোটের সাথে কিভাবে ফেডারেল ফান্ডের একটা কোঅপারেশন বা কোলাবোরেশন হতে পারে, সেটাই আমার মনে হয় বিরোধীদের কাছে বড় চ্যালেঞ্জ। আগামী দিনে ওটাই বড় চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারাল বন্ধু কেসিআর উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে ইকোনমিক টাইমসের সাক্ষাৎকারে বলেছেন যে ইলেকশন পরবর্তীতে আমরা বিজেপির সঙ্গে যেতে পারি। আমরা বলতে উনি নিজের পার্টিকে বুঝিয়েছেন যে এটা হচ্ছে তথাকথিত ফেডারাল ফ্রন্টের আর কি চরিত্র, মানে জাতীয় আমাদের যে প্রচেষ্টাকে ম্লান করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্ন তুলেছেন, আজকে রাফেল নিয়ে আমাদের সঙ্গে একই সুরে সুর মিলিয়েছেন। খালি তৃণমূলকে এটাও বলতে চাই, ভুলে যাবেন না যে রাফেল আপনারা বলেছেন বলে আমরা খুশি, আমি বললাম, কিন্তু আমরা সারদা নারদা রোজ একদমই বলবো না, খেয়াল রাখবেন। এ তো যা আনুষঙ্গিক যেসব ইয়েগুলো অ্যাকশনসগুলো চলছে সে তো চলছেই, কোনো তো আমরা এখানে তো কোনো বার্টারের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে যে ইস্যু নিয়ে আজকের বিতর্ক ছিল লোকসভাতে, সেটাকে গৌণ করে দেখার কোনো কারণ নেই।
অনেকে বলছেন যে এর পেছনে আসল তথ্যগুলো কেউ দেখছেন না, তো সেইগুলো তো লোকসভায় আচ্ছা দাদা একটা প্রশ্ন করতে পারি, একটা ছোট্ট লোকসভাতে দেখলাম আমার বিরুদ্ধে একটা ছোট্ট আমার বিরুদ্ধে আমি বলিনি নিশ্চয়ই বলবেন আমার বিরুদ্ধে বলতে সুবিধা হবে আঘাত আসছে, ওনাদের বিরুদ্ধে এই ধরনের আঘাত এসেছে, এটা কোনো জবাব হলো না। আচ্ছা তৃণমূলের ছেলেগুলো যখন মরে সেটা কি রাজনৈতিক ছিল গণতান্ত্রিক? এই প্রতি সপ্তাহে তৃণমূলের ছেলে তাদেরকে গোষ্ঠী দ্বন্দ্বে মরছে, এগুলো কি গণতান্ত্রিক? ঠিক আছে, আমি জানতে চাইছি এটা কি গণতান্ত্রিক? প্রতি সপ্তাহে আর তৃণমূলের একজন মায়ের মানে সঞ্চালক মহাশয় ওখানে বলেছিলেন এটা কি গণতান্ত্রিক? যে না বলুন এতগুলো রাজ্যে তো ইলেকশন হলো, কোথাও মরেছে না বোম পড়েছে, এখানে রোজ দিন যে মৃত্যু, এটা কি গণতান্ত্রিক? এটা কি গণতান্ত্রিক? বলুন না। যে এক হচ্ছে যে সত্যি দুটো দুর্নীতি আলাদা, যে সারদা আমাদের রোজ ভ্যালির মতো চিটফান্ডের যে দুর্নীতি, এটার অ্যামাউন্টও নয় করে 20 থেকে 30,000 কোটি টাকা, যেটা রাফায়েল নিয়ে আমরা আলোচনা করছি 30,000 কোটি, তো আমরা নো ওয়ে ইট ইজ যে এত বড় দুর্নীতি পশ্চিমবঙ্গে যখন হয়, তখন আমি বলছি যে পার্লামেন্টে সরব হতে কিন্তু আমি এই সাংসদদের দেখিনি, দেখলে খুশি হতাম। আমি বলছি আজকের যারা রাফায়েল রোজভ্যালি কাণ্ডে মানিক সরকারের নাম আছে, ভুলে যাবেন না মানিক সরকারের নাম আছে, সরকার ইনভাইটেড সিবিআই ইনকোয়ারি। শুনুন তফাৎ এটাই, আপনারা সিবিআই কে আপনাদের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান না, বলুন না এই যে এতগুলো ইনভেস্টিগেশন চলছে, এতগুলো সংস্থার পেছনে লেগে আছে, কোনো সন্দেহ নেই যে নিঃসন্দেহে আগামী কয়েক ঘন্টা, কয়েক সপ্তাহ, হয়তো কয়েক মাস এই দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ আমাদের সামনে আসবে। ইতিমধ্যেই রাহুল গান্ধী এই ইঙ্গিত দিয়েছেন অডিও টেপ নাকি আরো সামনে আসতে পারে। নিঃসন্দেহে যা ঘটবে সংসদে, সংসদের বাইরে, ক্ষমতার অলিন্দে কিংবা রাজপথে আপনাদের সামনে হাজির করব আমরা। ঘন্টা খানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পরিমল শান্তিনিকেতন अगरबत्ती বাঙালির অন্তরে। ছায়া প্রকাশনী, এখন থেকে পরীক্ষায় দেখাও তোমার দাদাগিরি। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 26 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।